পরিচান ঈশিতা রহমান সঞ্জিদা সিমরান। পর্ব 11 থেকে 15। মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে, সাথে আফতাবও গিয়েছে। একথা জানার পরেও পরিস্থির অন্দরের উঠোনে মোড়া পেতে জুম্মানের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে। ব্যাগ নিয়ে বের হয়েছে পালক। পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মা কে শহরে নিয়ে গেছে তোমার বাবা জানো? হুম, সকালে কুসুম কইল। আচ্ছা পরী, তোমার মা কবে থেকে এরকম অসুস্থ? পরীর খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আমার অসুখ করলে কাউরে জানায় না, এমনকি আমারেও না। আমাকে বড় বউগো নাকি এমনই সব ত্যাগ করতে হয়? কথাটা বলতে গিয়ে তাচ্ছিল্য করে হাসল পরী। পালক মুচকি হাসল। মেয়েরা যখন থেকে কোন বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকেই সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায়, আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ছাদ দিয়ে বাইরে ফেলে দেয়। বাড়ির সকলের খেয়াল রেখে আর সময় থাকে না নিজের একটুখানি যত্ন নেওয়ার। হ্যাঁ, এটাই নারীর সংসার। নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগতে দেওয়া যাবে না। মিষ্টি আর রুমি আসতেই পালক উঠে দাঁড়ালো। পরীর দিকে ফিরে তাকিয়ে বলল, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী। জবাবে পরী মাথা দোলায় শুধু। ওরা চলে যেতেই জুম্মান হেসে বলে, এই আপা অনেক ভালো তাই না আপা? জুম্মানের কথায় পরী ও সায় দিল। তারপর নিজের কাজে মন দিল। পালকের মনটা ভালো নেই, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বৈঠক ঘরের উঠোনে পা রাখতেই শায়েরের সাথে দেখা। কিছু বলতে চেয়েও বলল না পালক। পাঞ্জাবির হাতে গোটাতে গোটাতে নৌকায় উঠে সে। আজকে সবাই এক নৌকাতে যাচ্ছে। সবাই চুপ করে আছে, শুধু পানিতে বৈঠা ফেলার আওয়াজ ভেসে আসছে। নীরবতা ভেঙে নাইম বলে উঠল, বুঝলেন শায়ের সাহেব, জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত। বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে। কেমন ভূতের বাড়ি মনে হয়। বাইরের দৃশ্য দেখছিল শায়ের। নাইমের কথা শুনে মুচকি হাসল, বলল, এখন ভূতের বাড়ি মনে হলেও একসময় লোক লস্করে পূর্ণ ছিল এই বাড়ি। মাঝখান থেকে বন্যায় সব গুলিয়ে দিল। কথাটা বলে আবার বাইরের দিকে তাকায় শায়ের। নাইম আর কিছু বলল না। ভাবল শায়েরের মন হয়তো ভালো নেই। পালক শায়েরকে দেখছে। শায়েরের গোমরা মুখটা ওর ভালো লাগছে না। এমনিতেও খুব একটা হাসেন না শায়ের। আজকে নিশ্চয়ই কিছু হয়েছে। বাগান বাড়িতে পৌঁছে পালক গেল শায়েরের পিছু পিছু। পালককে নিজের সাথে আসতে দেখে দাঁড়ালো শায়ের। পিছন ফিরে বলল, কিছু বলবেন? পালক সহজ স্বীকারোক্তি দিল, হ্যাঁ। শায়ের সোজা হয়ে দাঁড়ালো। পালক জিজ্ঞেস করে, আপনার মন খারাপ? তখন থেকে দেখছি চুপচাপ। শুধু কি এটুকুই জানতে চান? শায়েরের প্রশ্নে অস্বস্তি বোধ করল পালক। কথা গুলিয়ে ফেলে সব আমতা আমতা করতে লাগলো সে। পালকের অবস্থা দেখে শায়ের বলল, আমার চোখ দুটোকে সস্তা ভাববেন না মিস পালক সরকার। আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, সেটা আপনি জানেন না। সেটা হলো আমার চোখের যার চোখ পড়ে তার মনের কথা আমার চোখ পড়ে নেয়। পালকের মনের চমৎকার তুলে চলে গেল শায়ের। থরথর করে কাঁপছে সে। ভাবছে তাহলে কি শায়ের ওর অনুভূতিগুলো বুঝতে পেরেছে? না হলে তো এভাবে বলতো না। অষ্টকোণে হাসি ফুটল পালকের। হাতের এপ্রন শক্ত করে ধরে নিজের চেয়ারে বসল। এখনো তো শায়েরকে কিছুই বলেনি, তাতেই এত খুশি পালক। তাহলে ভালোবাসি বললে কত খুশি হবে। তার মানে ভালোবাসি কথাটা বলার মাঝে আনন্দ আছে। কতটা আনন্দ! ভাবতে ভাবতে মুচকি হাসল পালক। এটাও ভাবল যে আজকে সব বলবে শায়েরকে। যদিও শায়ের তাকে মানবে না, তবুও অপূর্ণতা নিয়ে সে যাবে না। বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে। দিন দশেকের মধ্যে পদ্মা তার পানি ফিরিয়ে নিবে মনে হয়। এদিক দিয়ে পালকদের তাড়াতাড়ি চলে যেতে হবে। গ্রামের সবাইকে ওরা মোটামুটি সচেতন করে ফেলেছে। তাই ওরা গ্রামের মানুষদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছে। সবাইকে ওরা এই দিনে আপন করে নিয়েছে। সাধারণত গ্রামের মানুষগুলো একটু নোংরা হয়ে থাকে। বন্যায় দিক দিশা হারিয়ে সবাই আরো নোংরা হয়ে গেছে। কোন কিছুরই তাদের ঠিক নেই। তবুও নাইমরা নিজ হাতে সবাইকে সেবা দিয়েছে। যে মিষ্টি প্রথমে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মিষ্টিও সবাইকে আপন করে নিয়েছে। গ্রামের সবার দোয়া এখন ওদের মাথায়। কত বৃদ্ধা যে নাইমের মাথায় হাত রেখে দোয়া করেছে তার হিসেব নেই। অনেক দিন পর সম্পানকে দেখল নাইম। সাথে বিন্দুও রয়েছে। হাতে থাকা ব্যাগটা থেকে লাল রঙের দুমুঠো কাচের চুড়ি বের করে বিন্দুর হাতে দিয়ে শুধালো, লাল শাড়ি পইরা, হাতে এই লাল চুড়ি আর স্মৃতিতে লাল সিন্দুর পইরা যখন আমার বউ হইয়া আমার ঘরে আইবি তখন চোখ ভইরা তোরে দেখনু বিন্দু। লজ্জায় মাথা নত করে বিন্দু। সামনে থাকা পুরুষটিকে নিয়েই তার যত কল্পনা জল্পনা। তার ঘরের ঘরণী হবে।
শাখা সিঁদুর পরে সেজেগুজে ঘুরে বেড়াবে আর সম্পান সুমধুর কথা বলে লজ্জা দেবে বিন্দুকে। কিন্তু সম্পান তাকে এখনই লজ্জায় আড়ষ্ট করে ফেলছে। সম্পান বুঝতে পারল বিন্দু লজ্জা পাচ্ছে, তাই সে কথা ঘুরিয়ে বলল, কাইল ভোরে শহরে যামু, তোর লাইগা লাল শাড়ি আনমুনে। পারলে ভোরে দেখা করিস। কিন্তু আমি তো ভোরে উঠতে পারি না। তুই তো আবার ঘুম পাগল। এত ঘুম পাগল হইলে সংসার করা মুশকিল হবে, তাই ঘুম কমা বিন্দু। পোড়ানে এত ঘুম রাখিস না। পোড়ানে তো তুমিও আছো, তোমারে নিয়া ঘুমাই। দুষ্ট হাসল বিন্দুর সাথে সম্পানও হাসল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। নাইমকে দেখে মিলিয়ে গেল বিন্দুর হাসি। তড়িৎ গতিতে যাই বলে চলে গেল, কিন্তু সম্পান ঠায় দাঁড়িয়ে আছে। নাইম কাছে এগিয়ে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, নিজের ভালোবাসা তো ঠিকই পেয়ে গেছো, অথচ আমার বেলায় অন্যায় কেন সম্পান? তাহলে কি আমি ধরে নেব যার যার ভালোবাসা তার কাছে মূল্যবান, বাকি সবই ঠুনক? ঈষৎ চমকালো সম্পান। এই নাইম কয়েকদিন আগে তার কাছে নিজের মনোভাব পোষণ করেছিল। বলেছিল সে পরীকে দেখতে চায় এবং খুব করে ভালোবাসতে চায়। সম্পানের কাছে আকুতি করে সাহায্য চেয়েছিল, কিন্তু ভীতু সম্পান তাকে ফিরিয়ে দিয়েছিল। বলেছিল সে কোন সাহায্য করতে পারবে না। নাইমের চোখের দিকে তাকিয়ে সেদিন মায়া হয়েছিল সম্পানের, কিন্তু তার কিছুই করার নেই। এই সুদর্শন পুরুষটিকে ফেরাতে মন চাইছিল না। এছাড়া যে কোন উপায় নেই সম্পান মাঝির কাছে। সে আস্তে করে বলল, আমি কিছুই করতে পারবো না ডাক্তারবাবু। পরীর লগে কথা তো দূরের কথা, জমিদার বাড়ির ধারে কাছে যাওয়ার সাহস নাই আমার। এত ভয়ের কারণ কি সম্পান? কারণ আজ থাইকা 8 বছর আগের রাখাল দাদার যে অবস্থা হয়েছিল তা দেখে ভয় কাঁপছিল পুরা গ্রাম। তারপর থাইকা জমিদার বাড়ির কোন মায়ের দিকে তাকানোর সাহস কারো হয় নাই। বিন্দুও পারবো না। আমি চাই না বিন্দুর কোন ক্ষতি হোক। কপালে দৃঢ় ভাঁজ পড়ল নাইমের। রাখাল সম্পর্কে সে অবগত। সোনালি তার হাত ধরে পালিয়েছে। নাইম আবার জিজ্ঞেস করে, তুমি দেখেছিলে রাখালকে? এখন ওরা কোথায় আছে? জানি না। আমি তখন ছোট আছিলাম, তাও আমার মনে আছে সব। আপনি যদি দেখতেন তাইলে আপনি ও পরীর আশেপাশে যাইতে চাইতেন না। আমি অখন যাই বাবু। একখান কথা কই, জমিদারের যত ভালো দেখেন তত ভালো না। যেদিন রাখালরে মারছিল সবাই, সেদিন বুঝছি আমি। সম্পান চলে গেল। নাইম বুঝল রাখালের মারাকে কেন্দ্র করে গ্রামের সবাই এখনো জমিদারের ভয়ে তটস্থ। এজন্য কোন পুরুষ জমিদার বাড়িতে যায় না। তবে কি রাখালের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল? তাই হবে। না হলে সম্পান এত ভয় পেত না। তবে ওরা দুজন এত কিছুর পরেও একসাথে আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সম্পানের কথাগুলো যেন নাইমের ইচ্ছা আরো বাড়িয়ে দিল। পরীর কথা সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না। প্রতিটি মুহূর্ত তার পরীকে ভেবেই কাটে। এরই মধ্যে সন্ধ্যা হতে চলল। সঙ্গে ঝড়ের পূর্বাভাস। মৃদু বাতাসে ছেয়ে গেল চারিদিক। মিষ্টি, রুমি আর আসিফ এসে নৌকায় চড়ে বসে। বড় নৌকা আজ নেই, তাই দুটো ছোট নৌকা খাটে বাঁধা। রুমিদের নৌকা ছেড়ে দিয়েছে। তখনই মিষ্টি বলে উঠল, এই যা, পালককে ফেলে চলে এলাম। পালক পরের নৌকায় আসবে, চিন্তা করিস না। আসিফের কথায় শান্ত হলো মিষ্টি। নৌকা জমিদার বাড়ির সামনে থামতেই ওরা নেমে ভেতরে গেল। অন্দরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই ওরা দেখতে পেল হারিকেন হাতে পরী এদিকে আসছে। পরীর এক হাতে হারিকেন, আরেক হাত দিয়ে পরনের ঘাগরা সামান্য উঁচু করে ধরেছে। লাল আলোতে শোভা পাচ্ছে পরীর সৌন্দর্য, যা দেখে ঈর্ষান্বিত হলো মিষ্টি। কিন্তু সে চুপ রইল। পরী কাছে এসে জানতে চাইল পালক কোথায়। রুমি জবাব দিল সে পরের নৌকাতে আসছে। পরী একথা শুনে কুসুমকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। নিজেদের কক্ষে গিয়ে মিষ্টি ক্ষোভ প্রকাশ করল। তেজি গলায় বলল, এই মেয়েকে দেখলে আমার গা জ্বলে যায়। ওর মতো সুন্দর না তুই এর জন্য। না, ওর মতো সুন্দর হতেও চাই না। কিন্তু ওর যে দেখলে আমার বিরক্ত লাগে। এতটুকু বয়সে এত সাহস সঞ্চয় করতে সবাই পারে না। কিন্তু পরীর মধ্যে সে সাহস আছে। আছে যথেষ্ট বুদ্ধি। শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়েও 100 জনের সাথে লড়তে পারবে। বিপরীতে জবাব দিল না মিষ্টি। চুপচাপ পোশাক বদলে পালঙ্কে শটান হয়ে শুয়ে রইল। প্রহর বাড়তেই রুমির চিন্তা হলো, পালক তো এখনো এলো না। চারিদিকে প্রবল বেগে বাতাস বইছে। তাহলে কি ওরা আসতে পারেনি? মিষ্টি ঘুমাচ্ছে, তাই রুমি গেল বৈঠক ঘরে। নাইমদের কক্ষের দরজায় পরপর কয়েকবার টোকা দিতেই শেখর এসে দরজা খুলল। রুমি অবাক হয়ে ভেতরে ঢুকে বলল, তোরা চলে এসেছিস, তাহলে পালক কোথায়? বিস্মিত কণ্ঠস্বরে শেখর বলে, তোদের সাথে আসেনি।
আমরা তো ভাবলাম তোরা একসাথে এসেছিস। নাইম শুয়েছিল। সে উঠে এসে বলল, তাহলে পালক কোথায়? বাগান বাড়িতে আটকা পড়ল নাকি? তাই হবে, তোরা পালককে আনার ব্যবস্থা কর তাড়াতাড়ি। রুমিকে আশ্বাস দিয়ে নাইম ছুটে গেল সায়েরের ঘরে। সায়ের ওদের সাথেই ফিরেছে। নাইমের মুখে পালকের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে। প্রবল বাতাসের মধ্যেই নাইম, শেখর, আসিফ আর সায়ের বেরিয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভাঙে পড়ির। কেন যেন অস্থির অস্থির লাগছে ওর। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘামতে লাগলো পরি। একটা স্বপ্ন দেখেছে সে, কিন্তু কি দেখেছে তা মনে করতে পারছে না। এমনটা মাঝে মাঝেই হয় পরির সাথে। স্বপ্নে কি দেখে তা কিছুতেই মনে করতে পারে না। সে কি সুস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন? ভাবতে ভাবতে পরি হাঁটু জড়ো করে অন্ধকার কক্ষে বসে রইল। এভাবেই অনেকক্ষণ কেটে গেল। আর ঘুমাতে পারল না পরি। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। মোরগ ডাকার সাথে সাথেই কুসুম আর জুম্মান ছুটে এলো পরির ঘরে। কুসুমের ডাকে ধরফিয়ে ওঠে পরি। কিন্তু কুসুম কথা বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে। পরি তাকিয়েই রইল। কুসুম নিজেকে ধাতস্থ করে বলল, পরি আপা সর্বনাশ হয়ে গেছে। কাল রাইতে ডাক্তার আপা বন্যার পানিতে ডুইবা মইরা গেছে। কুসুমের কথাটা শুনে পরির শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। কুসুম ডাক্তার আপা বলতে কাকে বোঝালো? প্রশ্নটা করতে পারে না পরি। ঠোঁট দুটো তার অসম্ভবভাবে কাঁপছে। পরির চাহনি দেখে জুম্মান বলল, ওই ভালো ডাক্তার আপা। আপা বাইরে লাশ আছে। পরির কানে একটা কথা বাজতে লাগলো, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরি। আর বসে থাকতে পারল না পরি। ছুট লাগালো সে। সিঁড়ি ভেঙে নিচে এসে যেই না বৈঠক ঘরের দিকে যাবে তখনই মালা চেপে ধরে পরির হাত। একটানে পরীকে এনে বুকে চেপে ধরে মালাকে দেখে পরি অবাক হয় না, বরং শক্ত করে জড়িয়ে ধরে মালাকে। পরির মুখ থেকে বারবার আম্মা শব্দটি বের হয়। রাতের ঝড়ে যে এত বড় তাণ্ডব চালাবে তা নূরনগরের কারো জানা ছিল না। সে যে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিল। কিন্তু পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউই বুঝতে পারল না। পানির কাছেই বা কেন গেল? ইতোমধ্যেই সারা গ্রামে পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। চোখের পানি ফেলছে অনেকেই। মেয়েটা অনেক ভালো ছিল, এই কথাটা সবার মুখে শোনা গেল। ভিড় জমেছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাঁচে। শহুরে ডাক্তারের লাশ দেখে যাচ্ছে এক এক করে। সাদা কাপড়ে ঢাকা পালকের নিথর দেহ পড়ে আছে। তার থেকে খানিকটা দূরে রুমি কাদার মধ্যে বসে আছে, ওর পাশে মিষ্টি একইভাবে বসে আছে। মাঝরাতে যখন এই লোহমশক খবরটা পেল তখন থেকেই কেঁদেছে। কিন্তু এখন কাদার শক্তি দুজনেই হারিয়েছে। তাই শুধু পালকের লাশের দিকে তাকিয়ে আছে। স্থির সে দৃষ্টি। কিছুটা দূরে গাছের শেকড়ের উপর নাইম আর শেখর বসে আছে। আসিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। কাল রাতে যখন সবাই বাগান বাড়িতে পৌঁছালো তখন ঝড় একটু কমেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পালককে ওরা পেল না। ওদের সাথে গ্রামের লোকেরাও খুঁজল, কিন্তু পেল না। কেউ একজন বাড়ির পেছনে গেল খুঁজতে, যেখানে কেউই যায় না। পানিতে উপুর হয়ে ভাসছে পালক। হারিকেনের আলোয় লোকটা ভালো করে কিছু দেখল না, তবে চিৎকার দিয়ে সবাইকে ডাকল। কয়েকজন শায়েরের আদেশের সাথে সাথেই পানিতে নেমে পড়ল। সবাই মিলে ধরাধরি করে পালককে ডাঙায় তুলে আনে। নাইম দ্রুত পালকের হাত ধরে, কিন্তু পরক্ষণেই ছেড়ে দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল মাটিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শেখর আসিফ বুঝেও ছুটে গিয়ে পালকের হাত ধরল এবং ওরাও নাইমের পাশে বসে পড়ল। এটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল? রাতেই পালককে জমিদার বাড়িতে নিয়ে আসা হয়। রুমি মিষ্টি এসে পালকের লাশ দেখেই কাঁদতে লাগলো। ওভাবেই সকাল হয়ে গেল। নাইম পালকের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এই পালকের সাথে কত মজা করেছে ওরা। একসাথে ক্লাস করেছে, গল্প করেছে, একসাথে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে। কত আনন্দ করেছ। জনি গ্রামে এসেছিল। এখন ফিরতে হবে 5 জনকে। ভাবতেই অবাক লাগছে। নাইমের এখনো বিশ্বাস হচ্ছে না যে পালক আর নেই। পানিতে ডুবে মারা গেছে। কি অদ্ভুত, যে পানি মানুষের জীবন বাঁচায় সেই পানি মানুষের জীবন কেড়ে নেয়। পালকের মৃত্যুটা শায়ের ও মানতে পারছে না। হঠাৎই এরকম ঘটনা ঘটে যাবে তা সে ভাবতেও পারেনি। তাছাড়া মেয়েটার সাথে কাল ওর বেশ কিছুক্ষণ কোথাও হয়েছিল। তাকিয়ে ছিল শায়েরের দিকে, অথচ কিছু সময়ের ব্যবধানে মেয়েটা আর নেই। আর কথা বলবে না। যে চোখে শায়ের পালকের অনুভূতি পড়েছিল সে চোখ জোড়া আর খুলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শায়ের গেল আফতাবের সাথে কথা বলতে। মালাকে নিয়ে আফতাব ঘুরে ফিরেছে।
পালকের খবর পেয়ে মালাও কেঁদেছে। মেয়েটা সত্যিই খুব ভালো ছিল। এভাবে মেয়েটা পৃথিবী ছাড়বে তা মালাও বোঝেনি। অন্দরের বারান্দায় পরীকে বুকে জড়িয়ে বসে আছে মালা। জেসমিন, কুসুম আর জুম্মানও আছে। বেশ কয়েকজন মহিলাও এসেছে। ওদের দেখে আবার চলে যাচ্ছে। পরী এখনো মালাকে ধরে আছে। অনেক দিন পর মায়ের বুকে মাথা রেখেছে সে। হঠাৎ পালকের কথা মনে পড়তেই মাথা তুলে তাকালো, বলল, আম্মা ডাক্তার আপা। চুপ থাক পরী, কথা কইস না, যা হওয়ার তা হয়েছে। তুই শান্ত থাক। চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু বের হতে লাগলো। সে বলল, আম্মা ডাক্তার আপা কইছিল আমার লগে গল্প করবে, কিন্তু সে তো আর আইল না আম্মা। আমার অনেক কষ্ট হইতাছে আম্মা। মালা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কান্দিস না পরী, আমার মায়া তো নরম না, এত কান্দে তো না, তাইলে এত কান্দিস কেন? মালা আবার পরীকে জড়িয়ে নিল। পরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরল মালাকে। ঠিক তখনই মিষ্টির রুমি অন্দরে ঢুকল। পরী চট করে মাথা তুলে তাকায়। যন্ত্রমানবের মতো হেঁটে আসছে দুজনে। সিঁড়ি বেয়ে দুজন দোতলায় চলে গেল। কিছুক্ষণ পর নিজেদের ব্যাগ নিয়ে এলো ওরা। মালার সামনে গিয়ে রুমি ভাঙা গলায় বলল, আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন। বুঝতে পারিনি যে হাসিখুশি ভাবে এসেছিলাম আর যেতে হবে কাঁদতে কাঁদতে। পালককে এভাবে হারিয়ে ফেলবো জানলে কখনো এখানে আসতাম না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রুমি। চোখের জল মুছতে মুছতে অন্দর থেকে বের হয়ে গেল। ওরা চলে যাচ্ছে শুনে পরী উঠে দাঁড়ালো, বলে উঠল, আমি একবার দেখব ডাক্তার আপারে। আম্মা আমি বাইরে যাবো, আম্মা আমারে একবার যাইতে দেন। নাইমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে। পালককে নিয়ে এখনই শহরে রওনা হবে সবাই। পালকের বাবা মা শহরে থাকেন, ওখানেই দাহ করা হবে পালককে। কোন মুখে ওরা পালকের বাবা মায়ের সামনে দাঁড়াবে তাই ভেবে পাচ্ছেন না ওরা। ঘাটে বিশাল ছিওয়ালা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পান সহ আরো দুজন মাঝি। নৌকা করেই পালককে শহরে নিয়ে যাওয়া হবে। নাইম, শেখর, আসিফ গেল পালককে নৌকায় তুলতে। নাইম পালকের দেহে হাত দিতেই একটা নারী কণ্ঠস্বর ভেসে আসে, একটু দাঁড়ান, আমি দেখবো আপারে। ওড়না দিয়ে মুখ থেকে পরী দৌড়ে এলো। নাইম ছেড়ে দিল পালককে। হাঁটু মুড়ে সে পাশেই বসে রইল। পরী ছুটে গিয়ে নাইমের পাশেই বসে। পালকের মুখের ওপর থেকে কাপড়টা নাইম সরিয়ে দিল। পালকের মুখটা দেখেই কেঁদে ফেলল পরী। সাদা হয়ে গেছে মুখটা। ঠোঁট দুটো কালচে বর্ণ ধারণ করেছে। কি জানি কতক্ষণ পানিতে ছিল। মলিন কোমল দেহটা শান্ত হয়ে আছে। পরী আলতো করে পালকের গালে হাত রাখল। শরীর বরফের ন্যায় ঠান্ডা। অনেক কষ্ট হয়েছে আপনার, তাই না আপা? এখন আপনি শান্তিতে ঘুমান, কেউ বিরক্ত করব না। একটা কথা মনে রাখেন, এই পরী আপনার কথা কোনোদিন ভুলবে না। সোনা আপার মতো আপনিও আমার আরেক আপা। ভালো থাকেন। দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালো পরী। পিছিয়ে এলো পালকের থেকে। নাইম হাত বাড়িয়ে দিল পালকের দিকে। তিনজন মিলে পালককে ধরে নৌকাতে তুলল। শায়ের যাচ্ছে ওদের সাথে। সবাই নৌকায় বসতেই সম্পান বৈঠা ফেলল। পরী দৌড়ে খাটে গেল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নাইম চোখ ঘুরিয়ে তাকালো পরীর দিকে। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না। হয়তো এই গ্রামে আর আসা হবে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল নাইম। বেশিক্ষণ দাঁড়ালো না পরী। কুসুম এসে টেনে নিয়ে গেল পরীকে। এখানে থাকাটা ঠিক হবে না। আজকে নৌকার সবাই চুপ। মনে হচ্ছে নৌকায় কেউই নেই। শুধু সবার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। ভারী সে নিঃশ্বাস। মিষ্টি পালকের মাথায় হাত রেখে বলল, কখনো ভাবিনি তুই এভাবে আমাদের ছেড়ে চলে যাবি। আমরা তোকে খুব ভালোবাসি পালক। কেঁদে ওঠে মিষ্টির সাথে রুমিও। কিন্তু নাইম, শেখর, আসিফ স্থির। ওদেরও ইচ্ছা করছে কাঁদতে, কিন্তু পুরুষদের যে কান্না মানায় না। অশ্রু শোভা পায় নারীর চোখে। পুরুষের চোখে থাকে কঠোরতা। তাই ওরা তিনজন পুরুষ চুপ করে বসে রইল। শায়ের বাইরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে পালকের দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হচ্ছে, আবার বাইরের দৃশ্য দেখছে। অন্দরের বারান্দায় পা ছড়িয়ে বসে আছে পরী। পরনের ঘাগরাটা হাঁটু অবধি উঠে আছে। ওড়নাটাও পাশে পড়ে আছে। অবুঝের ন্যায় বসে আছে পরী। অনুভূতিহীন চাহনিতে তাকিয়ে আছে পেয়ারা গাছটির দিকে। সেখানে একটা হলদে পাখি বসে আছে। পাখিটার নাম পরীর অজানা। একটা পাকা পেয়ারা খাচ্ছে পাখিটা। পরী দিকবেদিক ভুলে পাখিটা দেখায় মগ্ন হয়ে আছে। পরীর ইচ্ছে হচ্ছে পাখি হতে। না থাকবে পরিবার, না থাকবে কষ্টের পাহাড়। এমন সময়ে লাঠি ভর দিয়ে আবেরজান আসলো। তিনি সবসময় নিজের কক্ষেই থাকা, খুব একটা বের হন না। পালকের খবর শুনে তিনি বের হয়ে এসেছেন। এতক্ষণ মালার ঘরে ছিলেন।
নিজের ঘরে যাচ্ছিলেন। পরীকে ওরকম অবস্থায় দেখেই লাঠির খোঁচা দিয়ে বললেন, ওই মায়া এমন এক কাপড় উঠাইয়া বইছস কেন? পাও ঢাক কইতাছে। তোর বাপে আয়সা পড়ব। কি মায়া যে হইছে আল্লাহই জানে। ওই কথা শুনোস না। দাদির চেঁচামেচিতে পাখিটাই উড়ে গেল। যার দরুন বিরক্ত হলো পরী। কোন কথা না বলে ওড়না হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল ছাদে। পাঁচিল ঘেঁষে দাঁড়ালো সে। উদাস উদাস লাগছে পরীর। ও নিজেই চেয়েছিল শহুরের ডাক্তাররা চলে যাক, আজ তাই হলো। কিন্তু ওদের চলে যাওয়াকে মানতে পারছে না পরী। পালকের কথা মনে পড়তেই কান্না আসছে ওর বারবার। জুম্মানের মুখে পরী একদিন শুনেছিল ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না। কথাটা জুম্মানকে ওর মাদ্রাসার হুজুর বলেছিল। পরী ভাবল পালক ভালো ছিল বলেই অকালে হারিয়ে গেল। সারাদিনে কিছুই মুখে তুলল না পরী। মালা এসে জোরাজুরি করেও পরীকে খাওয়াতে পারল না। নিজ কক্ষের এক কোণে ছুটি করে বসে আছে পরী। জুম্মান তখন পরীর ঘরে ঢুকলো হাতে একটা লাঠি নিয়ে। পরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপা দেখো পানি অনেক কমে গেছে। আমি লাঠি দিয়ে মাপছি। পরী ঘুরে তাকালো জুম্মানের দিকে। লাঠির মাঝখান বরাবর ধরে দেখালো জুম্মান। পরী মৃদু এসে বলে, ভালো বুদ্ধি তো তোর। এমনে পানি মাপা শিখাইল কে তোরে? নাইম ডাক্তার বাবু। ওহ, আচ্ছা উনি কি ডাক্তার গো দিয়া আইছে? জুম্মান চোখ কুচকে বলে, উনি কে আপা? আরে ওই যে আব্বার লগে থাকে। পাঞ্জাবি পইরা থাকে, চোখে সুরমা পড়ে। জুম্মান এবার খিলখিল করে হাসতে লাগলো পরীর কথা শুনে। তা দেখে পরীর রাগ হলো, বলল, হাসস কেন? আমি কি হাসার কথা কইছি? সোজাসুজি কইলেই তো পারো সায়ের ভাই। তা না কইরা কি কইতাছ? আসে নাই সায়ের ভাই। মনে হয় রাত হবে। আইলে গিয়া খবর আনবি কি হইল? জুম্মান মাথা নেড়ে জানান দিল সে কাজটি করবে। তারপর দৌড়ে গেল লাঠিটা পানির মধ্যে পুঁততে। নাইম জুম্মানকেই শিখিয়েছিল এইভাবে পানি মাপতে হয়। খুব সহজেই জুম্মান শিখে নিয়েছে। সে খুশিও হয়েছে নাইমের প্রতি। সন্ধ্যা নামতেই মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে কলপারে গেল মালা। কিন্তু সে অবাক হলো পরীকে আসতে দেখে। পরী এসে অজু করতে লাগলো। নামাজ পড়বি? মায়ের প্রশ্নের জবাবে পরী ছোট্ট করে হুম বলে। মালা ভরকায়। পরীকে অনেকবার সে নামাজ পড়তে বলেছিল, কিন্তু পরীর কোন হেলদোল নেই। মালা বলল, নামাজ পড়লে সব ওয়াক্ত পড়তে হইবে কিন্তু। পরীর ততক্ষণে অজু করা শেষ। ও উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন থাইকা প্রতিদিন নামাজ পড়মু আম্মা। আমার সব প্রিয় মানুষগুলোর লাইগা দোয়া করমু। মালা আর কথা বলল না। দাদির জন্য বালতি করে অজুর পানি নিয়ে পরী চলে গেল। মালা চেয়ে রইল মেয়ের যাওয়ার পানে। মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তা মালার। শুধু রাগ আর জেদ দেখাতেই পারে। বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই। এ নিয়ে মালার যত চিন্তা। রাত যখন একটু গভীর হয় তখন জুম্মান এসে খবর দিল শায়ের এসেছে। কিন্তু সে শায়েরের সাথে কথা বলতে পারেনি। আফতাব আর আখিরের সাথে কথা বলছিল শায়ের তখন। জুম্মান আরো বলল, কাকা শায়ের ভাইরে গালাগালি করতাছে। পরী চট করে বলে উঠল, কেন? ভাই সব দেখা রাখতে পারলো না কেন? ডাক্তার আপা মরল কেন? আরো কত কথা। এই কাকায় অনেক শয়তান রে আপা। সুযোগ পাইলেই ভাইরে গালাগালি করে। আখিরের নামটা শুনতে ইচ্ছা করেন না পরীর। নিজের কাকা বলে সম্মান ও দেয় না। এই লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসেন না পরীর। আজ এমনিতেও মন ভালো নেই ওর। তাই আর বেশি কিছু ভাবল না পরী। চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু রাত যত গভীর হলো পরীর খিদে তত বাড়ল। সারাদিন কিছু খায়নি। রাতে জুম্মান খেতে ডাকলেও গেল না। কিন্তু এখন আর খিদে সহ্য করতে না পেরে হারিকেন নিয়ে ছুটে গেল রন্ধনশালায়। ভাত বেড়ে গপাগপ খেতে লাগলো সে। তখনই দরজায় টোকা পড়ল। বৈঠক ঘর থেকে কেউ অন্দরের দরজার কড়া নাড়ছে। পরী এত হাতে খোমটা টেনে গিয়ে দরজাটা হালকা করে খুলল। রাগান্বিত কণ্ঠে শায়ের বলল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আমার খাবার নিয়ে আয়। বলেই চলে গেল শায়ের। পরী থ মেরে দাঁড়িয়ে রইল। পরক্ষণে মনে করল হয়তো কুসুমকে মনে করেছে শায়ের। নয়তো পরীকে ধমক দেওয়ার সাহস আছে ওই সামান্য কর্মচারীর। পরী গিয়ে শায়েরের জন্য ভাত বাড়ল, তারপর আস্তে করে বৈঠক ঘরে পা রাখল। চারিদিকে কেমন গুমোট ভাব। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে আশেপাশে। দূরের কোন স্থান থেকে নিশাচর পাখিটা ডেকে উঠছে বারবার। এমতাবস্থায় একটুও ভয় পাচ্ছেন না পরী। অন্ধকার যেন পরীর সাহস আরো বাড়িয়ে দেয়। হারিকেনের আলো চারিদিক কিঞ্চিত আলোকিত করেছে। কাঠের ছোট জলচৌকির উপর শায়েরের খাবার রেখেছে পরী, কিন্তু শায়ের নেই। সে হয়তো কলপারে গেছে ভেবে পরী দাঁড়িয়ে আছে।
জুম্মানকে দিয়ে যে কথা জানতে চেয়েছিল তা সে এখন নিজেই জিজ্ঞেস করবে বলে মন স্থির করল পরি। তাই সে শায়েরের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শায়ের এসে খেতে বসে পড়ল। সারাদিন না খাওয়া সে, তার উপর আখিরের বলা কটু কথাগুলো সহ্য হয়নি ওর। মাথা গরম আছে। কারণে অকারণে আখির ওকে কথা শোনায়। কারণটা শায়ের বেশ বুঝতে পারে। জমিদার আফতাব শায়েরকে বেশি বিশ্বাস করে। শায়েরের পরামর্শগুলোকে একটু বেশি গুরুত্ব দেন তিনি, যা আখির একটুও পছন্দ করে না। তাই সবসময় সে উৎপেতে থাকে কিভাবে শায়েরকে আফতাবের সামনে খারাপ বানানো যায়। আর সেই সুযোগ আজকে সে পেয়ে গেছে। পালককে উদ্দেশ্য করে অনেক কিছুই শায়েরকে বলছে, আর শায়ের চুপ করে শুনে গেছে। তাই সে রাগ ঝেড়েছে সে কুসুম রূপী পরীর উপর। কিন্তু শায়ের এখনো টের পায়নি যে ওর সামনে পরী দাঁড়িয়ে আছে। পরীও নিজের উপস্থিতি জানান দেয়নি। কিন্তু খাওয়ার মধ্যেই শায়েরের চোখ পড়ল একজোড়া কোমল পায়ের দিকে। ফর্সা পাজোড়ায় ভারী নূপুর চকচক করছে হারিকেনের লাল আলোতে। যদিও ওর সামন দাঁড়ানোর রমণীর মুখটা ঢাকা, তবুও শায়েরের মস্তিষ্ক ভয়ের আশঙ্কা পেল। সে বুঝে গেল এই রমণীটি কুসুম নয়। খাওয়া ফেলে ছিটকে দূরে সরে এল শায়ের। আচমকা শায়েরকে দাঁড়াতে দেখে পরী কিছুটা কেঁপে ওঠে। সেও দুপা পিছিয়ে যায়। শায়ের থমথমে গলায় বলল, আপনি কেন এসেছেন? আপনি কি জানেন না যে আপনার উপস্থিতি প্রতিটা পুরুষের জন্য বিপজ্জনক? চলে যান এখান থেকে। অন্দরে ফিরে যান তাড়াতাড়ি, না হলে আমার বিপদ। এক মুহূর্তের জন্য পরী থমকে গেল। সব পুরুষের জন্য ও বিপজ্জনক কথাটা তীরের মতো বিঁধল পরীর মনে। সেখানে থেকে বের হয় অদৃশ্যমান তাজা রক্তস্রোত। সে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমি তো পালক আপা। বাকিটুকু বলতে পারল না পরী, তার আগেই শায়ের ওকে আটকে দিয়ে বলে, আমি কিছু শুনতে চাই না। আপনি যার সামনে ইচ্ছা চান, কিন্তু আমার সামনে আসবেন না। এখন অন্দরে ফিরে যান। পরী আর দাঁড়ালো না, দৌড়ে চলে আসে। আসার সময় পায়ে ব্যথা পায় সিঁড়ির সাথে ধাক্কা লেগে। সেটা কোন ব্যথা নয় পরীর। মনে যে ক্ষরণ হচ্ছে তাতে আরো বেশি কষ্ট হচ্ছে পরীর। নিজের কক্ষে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল সে। ঘরের এক কোনায় গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলতে লাগলো, আপা আমি কি সত্যি সব পুরুষকে বিপদে ফালাই? তুমিও তাই বিশ্বাস করো? কই আমি ওই দিন না থাকলে তো আব্বা আর সবাই মিলা কানাই কাকার হাত কাইটা ফালাইতো। আমি তো বাঁচাইছি তারে। তারপর ওই লোকটা কেনই কথা কইল? আমি কি সবার শুনি নাকি? আমি কি কারো প্রিয়জন হমু না কোনোদিন? আপা তুমি তো রাখালরে পাইছ, আমি কি অমন কাউরে পামু না? নিজের মন মতো বকবক করতে করতে পরী মেঝেতেই ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙে তখন উঠে বসে সে। বেলা কতটুকু হলো তা বোঝার জন্য পরী বাইরে এলো। দোতলায় দাঁড়িয়ে পরী দেখতে পেল মালা হারিকেন হাতে কলপারের দিকে যাচ্ছে। পরী অবাক হয়ে গেল, এ সময় ওর ঘুম ভেঙেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরী নিজেও গেল অজু করতে। ফজরের নামাজ পড়ে পরী আর ঘুমালো না। অন্দরের উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কুসুম ভোরে ঘুম থেকে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। সে চোখ কচলাতে কচলাতে উঠে পরীকে দেখে চমকে গেল। পরীর দিকে এগিয়ে এসে বলল, পরী আপা আপনি এত সকাল সকাল উঠছেন? আমার তো বিশ্বাস হইতাছে না। বকর বকর না কইরা সামনে থাইকা সর। তুই আইজ আমার সামনে আসবি না। আর যদি আসস তাইলে উই পানিতে তোরে চুবামু। রাতের রাগটা পরী কুসুমের উপর ছাড়ল। কুসুম বেচারি কিছুই বুঝল না। এই সকালে সে তো কিছুই করেনি, তাহলে এভাবে বলল কেন পরী? এই সকালে কারে চুবাবি পরী? নারী কণ্ঠস্বর পেয়ে ঘাড় ঘুরালো পরী। চোখের সামনের রূপালীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেল। ঝাপটে ধরল বোনকে কাছে পেয়ে। খুশিতে রূপালী ও আগলে নিল আদরের ছোট বোনকে। কিছুক্ষণ দুবোন আলিঙ্গন করে তবে শান্ত হলো। পরী হাঁক ছাড়ল, আম্মা। ও আম্মাজান আপনি কই? দেখেন ক্যাডা আইছে। নিজের ঘর থেকে বেরিয়ে এলো মালা। রূপালীকে দেখে সেও চমকে গেল। রূপালী মালাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মা? শরীর ভালো তো? হুম ভালো। তা জামাই কই? বৈঠক ঘরে। আমার সাথে নৌসাদও এসেছে। আপনি ওদের নাচতে দেন, আমি ঘরে যাই। পরী আয় আমার সাথে। পরী খুশি মনে রূপালীর পেছনে পেছনে দোতলায় নিজের ঘরে গেল। তালাবদ্ধ ছিল রূপালীর ঘর। পরী গিয়ে চাবি নিয়ে আসে। নিজ হাতে সব পরিষ্কার করে। রূপালী ততক্ষণে কলপারে গিয়ে হাতমুখ ধুয়ে আসে। রূপালী এসে পালঙ্কের উপর বসতেই পরীর খেয়াল করে রূপালীর পেটটা একটু উঁচু। পরী গিয়ে রূপালীর পাশে গিয়ে বসে ওর পেটের উপর হাত রাখল। চোখের ইশারা করল বোনকে। ওর বোন ও মাথা নেড়ে সাই দিল। পরী আনন্দে আত্মহারা হয়ে বলে,
আপা তুমি আহার সাথে সাথে এত খুশির খবর আনবা ভাবি নাই। তোমারে আমি আর যাইতে দিমু না, আমার কাছেই রাইখা দিমু। পরি খুশি হলো খুব, কারণ বিয়ের 2 বছর ধরে যখন রূপালীর বাচ্চা হচ্ছে না সবাই কথা শোনাতো রূপালীকে, বারবার জিজ্ঞেস করতো খুশির খবর কবে পাবো। এতে কষ্টের সীমা ছিল না রূপালীর। বোনের কষ্ট পরীকে ও পোড়াতো খুব, কিন্তু এখন পরীর বেশ খুশি লাগছে। রূপালী অবিশ্বাস্য চোখে তাকায় পরীর দিকে, কিছু আঁচো করেছে হয়তো। পরীও তাকিয়ে আছে তার প্রিয় বোনের দিকে। রূপালী পরীর কাঁধে হাত রেখে বলে, এভাবে কথা বলছিস কেন তুই? কেমনে কথা কই মানে? আগে তো এই ভাষাতে কথা বলতি না, এখন হঠাৎ করে হলো কি তোর? তুই না মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস, তাহলে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? পরী সহজ স্বীকারোক্তি দিল, কিছু হয় নাই আবা, তুমি খালি খালি চিন্তা করতাছ। রূপালী কপট রাগ দেখিয়ে বলে, আবার ওভাবে কথা বলিস? পরী তুই বুঝতে পারছিস না কেন আমরা বড় ঘরের মেয়ে, আমাদের শৌখিন হতে হবে, কাজকর্ম, ভাষা, চলাফেরা সবার থেকে আলাদা হতে হবে। সামান্য হেসে পরী বলে, বড় ঘরে বিয়ে হয়েছে তোমার, এই কথা কি শ্বশুরবাড়ির মানুষ শিখাইছে তোমারে? একটা কথা মনে রাখো আপা, কবর কিন্তু ধনী গরিব আর ভাষা দেখে না। আর আমি আগের থাইকা বদলাইয়া গেছি, বদলালে হবে না পরী, তুই আগের মতো হ। তীক্ষ্ণ চাহনিতে রূপালীর দিকে তাকালো পরী, অদ্ভুত হাসি ফুটে উঠল, ফিসফিস করে বলল, তুমি কি চাও আগের পরীকে? রূপালী থমকে গেল পরীর চোখের দিকে তাকিয়ে, আমতা আমতা করে বলল, শুধু ভাষা ঠিক কর তাতেই হবে। তোর মনে নেই বড় আপার কথা? বড় আপা বলেছিল সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করতে, আর গ্রাম্য ভাষা সেও পছন্দ করতেন না। আমাকে তোকে সবসময়ই তো শুদ্ধ ভাষায় কথা বলতে বলতো। পরীর ফুটবল জায়গায় হাত দিয়ে ফেলেছে রূপালী। রূপালী খুব ভালো করেই জানে যে পরী একমাত্র সোনালীর কথা মান্য করে, তাই সে পরীকে আটকে দিয়েছে। আসল কথা এখনো পরীকে জানায়নি রূপালী। পরীর জন্য একটা সম্বন্ধ এনেছে সে, নওশাদের জন্য। নওশাদ রূপালীর মামা শ্বশুরের ছেলে। ফুফাতো ভাইয়ের বিয়েতে নওশাদ এসেছিল, কিন্তু 13 বছরের পরী তখন মায়ের আদেশে ঘরবন্দি। রূপালীর শ্বশুরবাড়ির থেকে যেসব মেয়েরা এসেছিল তারা পরীর সৌন্দর্যের প্রশংসা করেছিল, সে কথা নওশাদের কানেও পৌঁছেছে। কিন্তু শত চেষ্টা করেও পরীর মুখ দেখা তার সাধ্য হয়নি। মাঝে মাঝে সে রূপালীর সাথে জমিদার বাড়িতে আসত, নানা বাহানায় পরীকে দেখার চেষ্টা করত, কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ হতো। তাই এবার সে সরাসরি রূপালীর স্বামী কবিরের কাছে বিয়ের প্রস্তাব দেয় নওশাদ। পরীকে না দেখলেও সে রূপালীকে দেখেছে, নিশ্চয়ই পরী রূপালীর মতোই সুন্দর। আর তাছাড়া নওশাদকে না করার কোন কারণও নেই। উচ্চবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে, শহরে তার ব্যবসা, আগে সে চাকরি করত, তাতে খুব কম বেতন বিধায় বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে। নওশাদের পারিবারিক অবস্থা বেশ ভালো, কবিরদের মতোই বাড়িতে 8 চালা বড় বড় 3টা টিনের ঘর, গোয়ালে গরু আছে, পাকা করা কলপার কাজের মেয়ে আছে, জমিজমার অভাব নেই। পরীর সুখ হবে সেখানে, তাই স্বামীর কথা ফেলতে পারেনি। তাছাড়া নওশাদ খুবই ভালো ছেলে, তা রূপালী ওর সাথে মিশে বুঝেছে, তাই রূপালীর ও অমত নেই। এই বিষয়ে মালার সাথে কথা বলবে রূপালী, কবির কথা বলবে আফতাবের সাথে। পরী চুপ করে আছে দেখে রূপালী হালকা ধাক্কা দিল পরীকে। কি রে চুপ করে আছিস কেন? কথা বল। নড়ে উঠল পরী, একে তো পালকের জন্য খারাপ লাগছে, তার উপর সায়ের রাতে তাকে অপমান করেছে, আর রূপালী এখন ওর মন খারাপ করে দিয়েছে। হালকা কেশে পরী বলল, ঠিক আছে আমি এখন থেকে তোমার কথা শুনব, ভালোভাবে কথা বলবো। কথাটা বলে পরী একদম বসল না, দ্রুত পা ফেলে কক্ষের বাইরে চলে এলো। রূপালী ডাকলো অনেকবার, পরী শুনল না, কিন্তু বাইরে গিয়ে পরীর রাগটা আরো বেড়ে গেল। জুম্মান দাঁত বের করে হাসতে হাসতে এসে বলে, আপা সায়ের ভাইয়ের কাছ থাইকা ডাক্তার। পরবর্তী বাক্য মুখ থেকে বের করতে পারল না জুম্মান। পরী কষিয়ে চট মেরে দিল জুম্মানের গালে, গালে হাত দিতে ভ্যাবলার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সে। পরী ভারী গলায় বলে, তোর কাছে শুনতে চেয়েছি আমি, এরপর কোন ফালতু লোকের কথা আমাকে বলতে আসবি না। কথাটা বলেই পরী চলে গেল। জুম্মান থাপ্পড়ের শোকের উপর আছে। কালকেই তো পরী জুম্মানকে বলল খবর আনতে, আর এখন কি হলো? এক রাতে এত পরিবর্তন, ভাষারও পরিবর্তন হয়েছে। জুম্মান ভাবল হয়তো কোন দুষ্ট জিন ভর করেছে। ভয় পেয়ে সে দৌড়ে গেল রূপালীর কাছে। পরী অন্দরের উঠোনে আসতেই দেখল কুসুম বৈঠক ঘর থেকে অন্দরে ঢুকছে না। পরীর কুসুমকে দেখেও রাগ হলো,
তেরে গেল কুসুমের দিকে, তবে মালাকে আসতে দেখে পদচরণ থামিয়ে দিল। পরীকে উপেক্ষা করে কুসুম মালাকে উদ্দেশ্য করে বলল, বড় মা হুঁছেন নি সুখান পাগলারে গফুর চাচা পানিতে চুবানি দিচ্ছে ইচ্ছে মতো। বলেই কুসুম খিলখিল করে হাসতে লাগলো। পরী ধমক দিয়ে বলে, এতে হাসার কি আছে? একটা পাগলকে চুবালো আর তুই হাসছিস? তোকে চুবানি দিলে বুঝবি কেমন লাগে। কুসুমের হাসি মিলিয়ে গেল। সকালেও পরী এই কথাটাই বলেছে। চুবাবে না তো কি করবে কন আবা? গফুর চাচার মায়া আমেনা আছেন না, ওরে তো সুখান পাগলা পানিতে টাইনা নিয়ে মারতে বলছিল। হের লাইগা তো চাচায় ওরে চুবাইছে। মালার শুধু একটা বাক্য ব্যবহার করলো, কুসুম কথা না কইয়া রান্নাঘরে আয়। কুসুম পরীর দিকে তাকালো। পরী রাগী চোখে তাকিয়ে আছে। কুসুম দৌড়ে চলে গেল। অতঃপর পরীও নিজের ঘরে চলে গেল। দুপুরে গোসল ছেড়ে সবেমাত্র বের হয়েছে পরী। এর মধ্যেই চেঁচামেচি শুনতে পেয়ে নিচে নামে। কুসুম জোরে জোরে ডাকছে মালাকে। পরী দোতলায় দাঁড়িয়ে থেকেই বলল, আম্মা নামাজ পড়ে এত চিল্লাস কেন? আপা শহরের ডাক্তারবাবু আছেন না? লুইয়ে নাইম ডাক্তার? হ্যাঁ আছে, তার কিসব দরকারি জিনিস রাখা গেছে। অখনই চইলা যাইতে চায় কি করমু? নাইমের কথা শুনে চমকালো পরী। তবে কুসুমের সামনে তা প্রকাশ করল না। এখন চলে যাবে কেন? তুই বল দুপুরে খেয়ে যেতে। না বললে শুনবি না। আমার কথা বলবি। কুসুম মাথা নেড়ে চলে গেল। মাথা মুছে পরী জোহরের নামাজ আদায় করে নিল। তারপর চুপচাপ নিজের ঘরে বসে রইল। নৌশাদ আর কবিরকে বৈঠক ঘরের একটা কক্ষে থাকতে দেওয়া হয়েছে। এবাড়ির জামাইয়ের ও অন্দরে ঢোকা নিষেধ। তাছাড়া বিশালাকা বৈঠক ঘরে অনেকগুলো ঘর আছে। যত মেহমান আসুক সমস্যা হয় না। নিজের কক্ষের বারান্দায় চৌকি পেতে বসে আছে নৌশাদ। কবির ঘুমাচ্ছে। ওদের বাড়ি দূরে বিধায় ভোর রাতের রওনা হয়েছে ওরা। তাই সকালেই এসে পৌঁছেছে। নাইমকে দেখে নৌশাদ চিনল না। পরে দুজনে কথাবার্তা বলে পরিচিত হয়ে নিয়েছে। কথা বলার সময় কুসুম এসে ওদের খেতে ডাকল। হাত মুখ ধুয়ে সবাই খেতে বসল। আফতাব, আখির আর শায়ের ও বসেছে। মালা, কুসুম আর জেসমিন খাবার বেড়ে দিচ্ছেন। খাওয়ার মাঝে কবিরই প্রথম কথা তুলল পরীর বিষয়ে। আফতাবকে উদ্দেশ্য করে বলল, আব্বা আমার একটা কথা আছে। কি কথা? নৌশাদ খুবই ভালো ছেলে। শহরে বড় ব্যবসা করে। তাই আমি একখান প্রস্তাব আনছি। যদি পরীর সাথে ওর বিয়ে দেন তো পরী ভালো থাকবে। উক্তিটি শেষ হতে না হতেই বিষম খেল নাইম। জোরে জোরে কাশতে লাগল সে। শায়ের ওর পাশেই বসেছিল, তাই দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। কর্মজীবী নৌশাদ পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য, যেখানে রানীর মতো থাকবে পরী। রাজকন্যাকে তোর রানী হিসেবেই মানায়। তাই পরীর স্থান কোন উঁচু পরিবারে হওয়া উচিত। নৌশাদ সেই উঁচু পরিবারের ছেলে। এসব অনেক কথাই বলছে কবির। হাতে পানির গ্লাস নিয়ে নাইম তা নীরবে শুনে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধুর অনন্ত সজ্জাতে মনক্ষুণ্ণ তার। এখন আবার পরীর বিয়ে। এসব মেনে নিতে খারাপ লাগছে নাইমের। ও চলে যেতেই নিচ্ছিল, কিন্তু কুসুম পরীর কথা বলাতে রয়ে গেল। কেন জানি পরীর কথাটা ফেলতে মন চাইল না নাইমের। কিন্তু এখন ভাতের সাথে এসব কোথাও যে তার হজম করতে হবে তা ভাবেনি। ওদিকে শায়েরের কোন হেলদোল নেই। প্রোগ্রাসে গিলছে সে। জমিদারের পারিবারিক সিদ্ধান্তে শায়ের কখনো কথা বলেনি। আজও তাই চুপ করে আছে। কবিরের কথা শেষ হতে না হতেই আখির বলে উঠল, দেখো এখন এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। বন্যায় তো সব তলিয়ে গেছে। তার উপর আমাদের বাড়িতে আসা একজন ডাক্তার মারা গেছে। এজন্য আমাদের কারো মন ভালো নেই। আর নৌশাদ তো আমাদেরই ছেলে। ধীরে সুস্থে সব করলেই ভালো হয়। আফতাব তাতে সাই দিয়ে বলে, আর তাছাড়া বন্যার জন্য আমার কাজের অনেক ক্ষতি হয়েছে। আমরা আগে সব ঠিকঠাক করি, তারপর না হয় আগানো যাবে। আপনাদের যত সময় যত লাগুক সমস্যা নেই। কিন্তু কথা দিন পরীকে আপনারা নওশাদের হাতে তুলে দেবেন। কবিরের কথায় আখির নিজেই কথা দিল যে সে পরীর বিয়ে নওশাদের সাথেই দিবে। নাইম আর বসে থাকতে পারল না। খাবার আর তার গলা দিয়ে নামবে না। সে উঠে চলে গেল কলপারের দিকে। হাত ধুয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানেই। সে ভাবতে লাগলো, সত্যিই তো পরীর স্থান কোন উঁচু পরিবারে হওয়া উচিত। কোন অংশে কম না পড়ি। বড় ঘরের মেয়ে সে, আর আছে জ্যোৎস্নার মতো কোমল রূপ। নওশাদের মতো বড়লোক ছেলেকেই পরীর পাশে মানায়। নাইম কলপার থেকে বের হয়ে নৌকাঘাটে গেল। সেখানে গিয়ে দেখা হলো রূপালীর সাথে। হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে সে। নাইমকে দেখেই রূপালী বলে উঠল, আপনি নিশ্চয় নাইম। নাইম অবাক হয়ে দেখছিল রূপালীকে। অসম্ভব সুন্দর মেয়েটা। দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নাইম ও মুগ্ধ চোখে তাকিয়ে আছে।
রূপালীর প্রশ্নের জবাবে নাইম বলে উঠল, জি, আপনাদের কথাই শুনছিলাম পরীর কাছে। আপনাদের সাথে আসা একজন মারা গেছে শুনে খুব খারাপ লাগছে। তবে সবার কথাই পরী আমাকে বলেছে। মুচকি হাসল রূপালী। নাইম এখনো অদ্ভুত চোখে দেখছে রূপালীকে। তবে পরী ওর কথা বলেছে শুনে ভালো লাগলো নাইমের। ওহ, আমি তো পরিচয় দেইনি। আমি রূপালী পরীর মেজ বোন। আজকে সকালেই এসেছি। এখন নাইম চিন্তামুক্ত হলো। পরীর বোন রূপালী এজন্যই এত সুন্দর। পরী নিশ্চয়ই রূপালীর মতোই সুন্দর। নাইম বলল, ওহ, আমি আপনাকে তো দেখিনি তাই চিনতে পারিনি। কিন্তু আপনি অন্দর থেকে বাইরে এসেছেন কেন? বুঝলাম না আপনার কথা। আমি যতদূর জানি অন্দর থেকে মেয়েরা খুব কম বের হয়। আর আপনার বোন পরী তো বেরই হয় না। আপনি বের হয়েছেন তাই বললাম আর কি। আপনি তো ঘরের খবর সব জেনে গেছেন দেখছি। অন্দর থেকে মহিলাদের বের হওয়া সম্পূর্ণ নিষেধ না। জমিদার বাড়ির আশেপাশে যেতে পারবে কিন্তু পরীর কথা আলাদা। ওর তো কোন পুরুষকে মুখ দেখানো বারণ। এটা আমার কথা, আব্বা এসবে নেই। মাথা নেড়ে নাইম বলে, ওহ, আপনি নাকি আজই চলে যাবেন? থেকে গেলে ভালো হতো। না, আসলে পালকের বাবা মা অনেক ফুটবল হয়ে গেছে। মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আমরা সেখানেই আছি। এখন সেখানেই যেতে হবে। যদি কখনো সময় হয় তো এসে দেখা করে যাব। মালা জেসমিনকে বলে নাইম আর অপেক্ষা করল না। নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিকেলের দিকে রূপালী পরীকে ডেকে এনে মাথায় তেল দিয়ে দিচ্ছে। পরী চুপ করে উদাসীন হয়ে বসে আছে। কেন জানি মনটা ভালো নেই তার। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। সে একমনে তাকিয়ে আছে বৈঠক ঘরের দরজার দিকে। ইচ্ছে করছে এক ছুটে বের হয়ে যেতে। কিন্তু মাঝে ওর পা দুটো আটকে দিয়েছে। এরকম বন্দি জীবন ওর ভালো লাগে না। মুক্ত পাখিদের মতো উড়তে চায় পরী। তা বোধ হয় কখনোই সম্ভব নয়। তোর কি মন খারাপ? হুম। কি হয়েছে? জানি না। বোধহয় মনের অসুখ করেছে। এই অসুখ ভালো না। ডাক্তার দেখাইতে হইবে। কুসুম আস্তে আস্তে বলে উঠল, খুবই সুন্দর ডাক্তার গো আপা। আমি দেখছি পরী আপার লগে মানাইব অনেক। পরী বুঝল না কুসুমের কথা। তাই সে বলে, কি বলছে সব তুই? আল্লাহ, আপনি জানেন না। মেজ আপার দেওরের লগে আপনার বিয়া ঠিক। আহা কি সুন্দর পোলাদা। আপনের লগে অনেক মানাইব। পরী চট করে দাঁড়িয়ে গেল। রূপালীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই সে বলল, আরে নৌশাদ, ছেলেটা খুব ভালো। তোর দুলাভাই। পরীর হুঙ্কারে থেমে গেল রূপালী। দুলাভাইকে বলো আর না আগাতে। না হলে আমাকে তো চেনই। বয়স দেখে আমি কারোর সাথে না কথা বলি না গায়ে হাত তুলি, সেটা ভালো করে জানো। পরী, তোর সাহস তো কম না। নিজের দুলাভাইকে নিয়ে এসব বলে কেউ? ধমকে উঠল রূপালী। বাহ, স্বামীর জন্য এত ভালোবাসা, এত দরদ। তাহলে ওই স্বামী কেন তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিল? ভালোবাসা কি তার নেই? পিছনের কথা বাদ দে। তুই কি তোর দুলাভাইকে মানতে পারছিস না? তুমি পেরেছ মানতে সিরাজ ভাইকে ছেড়ে। পরী, চুপ কর। রূপালী মুখ চেপে ধরল পরীর। আশেপাশে ভয়ার্ত নজর বুলিয়ে দেখে নিল আর কেউ আছে কিনা। না, কেউ নেই। পরী নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে বলে, একই রক্তের গন্ধ ও এক হয়। তোমার দেওরেরও তাই। আমাকে রাগাবে না। যে রক্তকে ঘৃণা করি সে রক্তকে নিজের করে নিতে পারবো না। পরী দোতলায় দৌড়ে গেল। রূপালী বারবার পরীকে ডাকতে লাগলো। বলতে লাগলো নৌশাদ ওরকম নয়, সে ভালো ছেলে। কিন্তু পরী সে কথা কানেও নিল না। কুসুম ঠায় দাঁড়িয়ে আছে। পরীর কথাগুলো ওকে শোকে পাঠিয়ে দিয়েছে। রূপালী আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। সাথে সাথেই ওর কপোলদ্বয়ে ভিজে গেল বিন্দু বিন্দু অশ্রু নয়। সিরাজকে ভালোবেসেছিল রূপালী। পাগলের মতো ভালোবেসেছে। কিন্তু তার সাথে মিলন হলো না রূপালীর। সদ্য ফোটা ফুলটা অকালেই ঝরে গেছে। কিন্তু রেখে গেছে তার সুবাস, যা কখনোই ভুলতে পারবেন না রূপালী। ও পারেন না ভেতরের ক্ষতটা কাউকে দেখাতে। কিন্তু পরী তা ঠিকই দেখতে পায়। তবে কখনোই বলেনি আজ রাগের মাথায় বলে দিয়েছে পরী। এতে অনেক আঘাত পেয়েছে রূপালীর মন। পালঙ্কের উপর বসে কাঁদছে সে। আর ফেলে আশা স্মৃতিচারণ করছে। আফতাবের কর্মচারী ছিল সিরাজ। সেই সুবাদে জমিদার বাড়িতে আসা যাওয়া চলত সিরাজের। রূপালীর সাথে প্রতিদিন দেখা হতো ওর। কথা হতো, আবার রূপালী এটা ওটা এড়িয়ে দিত। এভাবে কখন যে ওদের মন দেওয়া নেওয়া হয়েছিল তা দুজন টেরই পায়নি। কিন্তু এই প্রকৃতি মেনে নিল না ওদের ভালোবাসা। ঝড় তুলে আলাদা করে দিল দুজনকে। রূপালীর বিয়ের পর আর দেখেনি সিরাজকে। এক বুক কষ্ট নিয়ে সে পাড়ি দিয়েছে দূর অজানায়।
আর রেখে গেছে মন ভাঙা কিশোরীর এক সমুদ্র অশ্রুসিক্ত নয়ন। কত যে কেঁদেছে রূপালী। কাঁদতে কাঁদতে যখন চোখের পানি সব শুকিয়ে গেছে তখন আর কাঁদত না। কিন্তু আজ আবার অশ্রুরা হানা দিয়েছে। ভাঙা মনটা আবার নতুন করে ভাঙছে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরি। নৌশাদকে সে কিছুতেই বিয়ে করবে না। কবিরের রক্তই তো নৌশাদ। এদের সবার স্বভাবও এক। রূপালীর বাচ্চা হচ্ছিল না দেখে কবির দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল। পাত্রীও দেখেছিল। সেদিন মালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল রূপালী। দরজার বাইরে দাঁড়িয়ে সবই দেখেছে পরি। তারপর থেকেই কবিরকে ঘৃণা করে পরি। ওর ধারণা পুরুষরা কেবল নারীদের ব্যবহার করতেই জানে, ভালোবাসতে জানে না। পরি সিদ্ধান্ত নিয়েছে নৌশাদকে কিছুতেই বিয়ে করবে না। এতে আফতাবের সাথে যুদ্ধ করবে সে। বাকি দুবনের মতো সে নরম না। তার সাহস ও বুদ্ধি দুটোই অনেক। নৌশাদ চৌকি পেতে বসে আছে। জুম্মান ঘাটে নৌকা বেরিয়ে অন্দরে যাচ্ছিল। নৌশাদ দেখে জুম্মানকে ডাকল। নৌশাদ হেসে বলল, কোথায় গিয়েছিলে? শাপলা বিলে। পরি আপা আমার উপর রাগ করছে। শাপলা গুলা দিলে আপা খুশি হইব। শাপলা তোমার আপার পছন্দ। খুব, তবে পদ্মফুল অনেক বেশি পছন্দ করে আপা। কিন্তু আমি তো পদ্মফুল পাইলাম না। গ্রামের সব পোলাপান লইয়া গেছে। আর এই বিকালে কি ফুল ফোটে? আমি কলি আনছি, এখন হাত দিয়া ফুল ফুটামু, তারপর আপারে দিমু। হাসল নৌশাদ। জুম্মানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা যাও। সন্ধ্যার পর আমার সাথে দেখা করো, কথা আছে। জুম্মান মাথা নেড়ে অন্দরে ঢুকল। নৌশাদ চেয়ে রইল জুম্মানের যাওয়ার পানে। এই ছেলেটা খুব শীঘ্রই ওর একমাত্র শালাবাবু হতে চলেছে। ভাবতেও ভালো লাগছে ওর। খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে। ভাবটা এমন ছিল যেন লজ্জা পাচ্ছে। অবশ্য একটু লজ্জা লাগছিল ওর, কিন্তু অভিনয় করেছে বেশি। এটুকু না করলে কি চলে? না হলে সে যে অতি ভদ্র তা প্রমাণ করবে কিভাবে? সবাই তো তাকে ভালো বলছে, কিন্তু পরি, সে কি বলে? পরির মনের কথা তো জানা দরকার। নওশাদের ভাবনার মাঝে কবির এসে বলল, কি রে, এখানে বসে আছিস যে? আসার পর তো দুদণ্ড বিশ্রাম করলি না। নওশাদ হেসে বলে, তোমার শালিকে বউ করে এনে দাও, তারপর দেখবে দিনরাত শুধু বিশ্রাম করছি। কবির নওশাদের পিঠ চাপড়ে বসতে বসতে বলল, ভালো কথা বলছিস দেখছি। আচ্ছা ভাই, তুমি কখনোই পরীকে দেখনি? পরী তো ওর কাকার সামনেই আসে না। আমার সামনে আসবে কেমনে? তোর কপাল ভালো রে নৌশাদ। এই পরীকে পাওয়ার জন্য কত পুরুষ বুকে পাথর বাঁধে, আর তুই সেই পরীরে ঘরে তুলবি। ভাগ্য ভালো কি না জানি না, তবে পরীর জন্য যা করতে হয় এই নৌশাদ তা করবে। আমি পরীরে না দেখেই পছন্দ করি। তুমি জানো আমি এই বাড়িতে শুধু পরীর জন্য আসতাম, কিন্তু পরীর দর্শন পেতাম না। আমার খুব খারাপ লাগে পরী কেন সামনে আসে না। কিন্তু স্বপ্নে আমি দেখি পরীরে। চোখ নাক মুখ স্বপ্নেই আঁকি। ভাই, পরীরে কিন্তু আমার চাই। চিন্তা করিস না, পরী তোর হবে। তোর ভালোবাসা সফল হবে নৌশাদ। সৌজন্যে মূলক হাসি দিল নৌশাদ। পরীর জন্য যে তার আর তরস সইছে না। মন চাইছে এখনই ছুটে অন্দরে যেতে, আর পরীর সুন্দর বদন খানার মুখোমুখি হতে। কিন্তু এটা করলে বেয়াদবি করা হবে, তাই মনের অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে বসে রইল। জুম্মান শাপলার কলিগুলোর সাথে এক প্রকার যুদ্ধ করে তাদের ফুলে রূপান্তরিত করল। তারপর গুটি গুটি পায়ে পরীর ঘরে গেল। নীল রঙের ফিতা দিয়ে চুল বাঁধছে পরী। জুম্মান আস্তে করে পরীর পিছনে গিয়ে দাঁড়াতেই পরী বলে উঠল, এখানে এসেছিস কেন? আপা দেখো, তোমার লাইগা শাপলা আনছি। আমি বিলে যাইয়া নিজেই তুইলা আনছি। নেও না আপা। পরী ঘুরে জুম্মানের মুখের দিকে তাকালো। কাদো কাদো মুখ করে শাপলা বাড়িয়ে দিয়েছে জুম্মান। পরী আর না করল না। হাত বাড়িয়ে শাপলাগুলো নিল। সাথে সাথে জুম্মানের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তোমার রাগ কমছে আপা? আমি তো ভাবলাম আপার হইল কি, কোথাও কেমনে জানি কও। কেন ভালো লাগে না? শোন, তুই জমিদারের ছেলে জুম্মান। তুই এই গ্রামের সবচেয়ে ধনী ছেলে। তোর সবকিছুই তো সবার থেকে আলাদা হতে হবে। তাই শুদ্ধ ভাষায় কথা বলবি, মনে থাকবে। জুম্মান মাথা নেড়ে বলল, আমি তো তোমার মতো কথা কইতে পারি না। আমি শেখাবো তোকে। পরী ভেবে নিয়েছে যে জুম্মানকে ও নিজের মতো করে তৈরি করবে। তাই জুম্মানকে এটা ওটা শেখাতে লাগলো, সাথে কিছু গভীর পরামর্শ করতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই অঘটন ঘটে ফেলল নৌশাদ। না, সে ঘটায়নি, অঘটন নিজেই তাকে ঘটিয়েছে। ঘুম ঘুম চোখে ঘর থেকে বের হতেই ধপাস করে পড়ল গিয়ে গোবর গাদায়। পুরো শরীর মাখামাখি হয়ে গেল গোবরে। বিশ্রী গন্ধ আসছে পুরো শরীর থেকে। নওশাদের নিজেরই বমি পেয়ে গেল তা দেখে।
এরকম করে কে গোবর ফেলে রেখে গেল। উঠে দাঁড়াতে গিয়ে দ্বিতীয়বারের মতো পড়ল সে। বিরক্ত হয়ে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো নৌসাদ। সায়ের সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নওশাদের অবস্থা দেখে হাসি পেলেও চেপে গেল সে। বলে উঠল, কি ব্যাপার হবু জামাই? বিয়ে হতে এখনো দেরি আর আপনি এখনই গোবর খেলা শুরু করে দিয়েছেন। শায়েরের কটাক্ষ করে বলা কথাগুলো ভালো না লাগলেও তা হজম করে নিল নৌশাদ। বলল, আর বলবেন নাকে যেন এখানে গোবর রেখে গেছে। আসতেই পড়ে গেলাম। নৌশাদ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। হঠাৎই শায়েরের চোখ গেল অন্দরের দরজার দিকে। কয়েক জোড়া পা দেখা যাচ্ছে। সন্দেহ মনে সে কুসুমকে ডাকতেই পাগুলো সরে গেল। কুসুম এলো হাতে পানি ভর্তি বালতি আর ঝাড়ু নিয়ে। কুসুম নওশাদের দিকে তাকিয়ে বলল, ঈশ্বরে কি অবস্থা? কেমনে হইল? জবাবটা শায়ের এগিয়ে এসে দিল, এখানে গোবর রেখেছে কে? আমি রাখছি। উঠান লেপতে কইছে বড়মায়। কিন্তু এ না দেইখা হাঁটলে আমি কি করমু? কুসুম পানির বালতি সমেত নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে কি গন্ধ আসতাছে। খারান আহুনি গতর ধুয়ে দিতেছে। কুসুম বালতির সব পানি ঢেলে দিল নওশাদের মাথায়। প্রচণ্ড রেগে গেল নওশাদ। কুসুমকে ধমক দিয়ে চলে গেল কলপারের দিকে। কুসুমের কাজ দেখে শায়ের হেসে ফেলল। কুসুম অন্দরে চলে গেল। শায়ের খেয়াল করল কুসুমের পা জোড়া আরেক জোড়া পায়ের সাথে মিলিত হয়েছে। শায়ের চিন্তা করল এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা নাকি কেউ কাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটিয়েছে। কুসুম দৌড়ে পরীর কাছে গেল। এতক্ষণ পরী আর জুম্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। পরিকল্পনাটা পুরোটাই পরীর। সে চায় নৌশাদ যেন এখান থেকে চলে যায়, তাই আজ থেকে সে নৌশাদকে নাকানি চুবানি খাওয়াবে। সেজন্য কুসুম আর জুম্মানকে হাত করেছে সে। কুসুমের সাথে কথা বলে পরী নিজের ঘরের দিকে পা বাড়ায়। পরী আপা। কুসুমের ডাকে ফিরে তাকায় পরী। আপনের পায়ের আরেকখান নূপুর কই? নিজের পায়ের দিকে তাকাতেই চোখ জলে ভরে ওঠে পরীর। আরেকটা নূপুর গেল কোথায়? কখন খুলে পড়ে গেছে তা টেরই পায়নি পরী। নূপুর জোড়া যে সোনালির, যাওয়ার আগে পরীকে দিয়ে গেছে। কিন্তু পরী তার মূল্য দিতে পারেনি। হারিয়ে ফেলল সেটা। চোখ মুছে পরী মেঝেতে বসে পড়ল। সোনালির এই একটা স্মৃতি পরীর কাছে ছিল। কিন্তু তার প্রতি হেয়ালিপনা কিভাবে করতে পারল পরী? মনটা খারাপ করে ওখানেই বসে রইল সে। কুসুম কাছে এসে বলে, কি হয়েছে আপা? নূপুর খানা পড়ল কই? জানি না কুসুম। আমি এখন কোথায় খুঁজব? জুম্মান পরীর পাশে বসে বলল, তুমি চিন্তা কইরো না আপা। তুমি তো অন্দর ছাড়া কোনখানে যাও না। পুরা অন্দর খুঁজলেই পাওয়া যাইব। পরী ভেবে দেখল কথাটা ঠিকই বলেছে জুম্মান। কিন্তু সে তো বৈঠক ঘরেও গিয়েছিল। তাই পরী বলল, তুই আর কুসুম বৈঠকে গিয়ে খোঁজ। আমি অন্দরে দেখতাছি। কুসুম আর জুম্মান তাই করে। বৈঠক ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলো দুজনে। শায়ের নিজের ঘর থেকে বের হয়ে দেখল ওরা উকিঝুঁকি দিচ্ছে। শায়ের কিছু বলতে চাইল কিন্তু পারল না। নৌশাদ ভেজা কাপড়ে এসেছে। কুসুমকে দেখে ওর রাগ হলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়ে তুমি আবার এসেছ? আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার? জুম্মান নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আরে ভাই পরী আপার এক পায়ের নূপুর হারাইয়া গেছে। তাই খুঁজতে আইছি। পরীর নূপুর এই দিকে পড়েছে। কই দেখি। নৌশাদ এগিয়ে নিজেও খুঁজতে লাগলো। কুসুম জুম্মানকে চোখ মেরে বলল, পরী আপার কত শখের নূপুরটা। যে পায়া দিব তারে পরী আপা মনে হয় পুরস্কার দিব। চল জুম্মান ভালো কইরা খুঁজি। পরীর মন পাওয়ার লোভে নৌশাদ বলল, তোমরা যাও, পরীর নূপুর আমি খুঁজে দিব। দেখেন কিন্তু হবু দুলাভাই। তাইলে পরী আপা আপনের উপর খুব খুশি হইব। নওশাদের পাগলামো দেখে শায়ের হেসেই যাচ্ছে। কি নাকানি চুবানি দিচ্ছে ওরা। হঠাৎই শায়েরের খেয়াল হলো সকাল থেকে সে একটু বেশি হাসছে। আগে তো হাসতই না। হলো কি ওর? এসব ভাবতে ভাবতে শায়ের নিজ গন্তব্যে চলে গেল। শায়ের যখন ফিরল তখন বেলা 10:30টার বেশি বাজে। এসে দেখল নৌশাদ এখনো সেই হারানো নূপুর খুঁজে যাচ্ছে। শায়ের হাসি চেপে এগিয়ে গিয়ে বলল, আপনি এখনো সেই নূপুর খুঁজে যাচ্ছেন? কি করব বলুন, পরীর নূপুর বলে কথা। আচ্ছা, আপনি কি ছোট কন্যাকে কখনো এখানে আসতে দেখেছেন? না তো। তাহলে তার নূপুর এখানে আসবে কিভাবে? বোকা বনে গেল নৌশাদ। তাই তো। পরী তো কখনোই বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুর আসবে কোথা থেকে? তাহলে কি ওই কুসুম ওকে বোকা বানালো? রাগে গজ গজ করতে করতে নৌশাদ নিজের ঘরে চলে গেল। শায়ের মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরী। খালি পায়ের দিকে তাকিয়ে আছে। সারা অন্দর খুঁজেও নূপুরটা পাওয়া গেল না। তারপর থেকেই পরীর মনটা একটু বেশি খারাপ।
পালঙ্ক থেকে উঠে গিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এক ঝাঁক মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল পরীকে। চোখ দুটো বন্ধ করে ফেলে পড়ি। চোখের সামনে ভেসে উঠল সোনালির হাস্যোজ্জ্বল মুখটা। দেখতে বড়ই ভালো লাগছে পরীর। মনে হচ্ছে সোনালি ওর কাছে আছে। কিন্তু এই ভালো লাগার স্থায়িত্ব বেশিক্ষণ হলো না। দরজার ক্যাচ ক্যাচ শব্দে ফিরে তাকালো সে। রূপালী এসেছে। সে পরীর কাছে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, রাগ করে আছিস আমার উপর? পরী মুখ ফুরিয়ে নিয়ে বলল, না। পরী, আমি সিরাজকে ভালোবেসেছি, আর বড় আপার রাখালকে। বড় আপার ভাগ্যে তার ভালোবাসা থাকলেও আমার ভাগ্যে নেই। কষ্ট হলেও আমি মানিয়ে নিচ্ছি পরী। তুই কেন পারবি না? তুই তো কাউকে ভালোবাসিস না। তোর তো কোন কষ্ট হবে না পরী। আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না। ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, তেমনি ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না। এভাবে বলিস না পরী। নৌশাদকে আমি চিনি। ও খুবই ভালো ছেলে। নিজের স্বামীকে এতদিনে চিনতে পারলে না, আর তুমি চিনবে তোমার দেওরকে? হাসালে আপা তুমি। কথার জালে বারবার রূপালীকে পেঁচিয়ে ফেলছে পরী। আর কিছুই বলার নেই রূপালীর। যা করার এখন নৌশাদকেই করতে হবে। পরীকে বোঝাতে হবে যে নৌশাদ খুবই ভালো ছেলে। রূপালী আস্তে করে পরীর ঘর থেকে বের হয়ে এলো। পরী আবার জানালার ধারে গিয়ে আকাশ পানে তাকালো। আজ আকাশে মেঘ নেই, ঝকঝকে রোদ উঠেছে। অথচ পরীর মনের রোদ নেই। মেঘে ঢাকা পড়েছে তার মনের সূর্যটা। পরী গোমরা মুখে আকাশটাকে দেখে চলছে। মালা মুখ কালো করে বসে আছে। পাশেই রূপালী বসে। মালা সাইড দিচ্ছে না পরীর বিয়েতে। সে তো নৌশাদকে ভালোভাবে চেনে না। আর তাছাড়া নৌশাদের পরিবার কেমন তাও জানে না। সোনালি তো চলেই গিয়েছে। রূপালী অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে। কিন্তু পরীর ব্যাপারে মালা খুব সচেতন, তাই মালার মনের ভেতর নাড়া দিচ্ছে ভয়। রূপালী বারবার মালাকে বুঝিয়েও মানাতে পারছে না। জুম্মান খাটে গেল পানি কতটুকু কমেছে তা দেখার জন্য। লাঠিটা উঠিয়ে সে দেখল অনেক পানি কমে গেছে। যাদের বাড়িঘর একটু উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে। দুয়েক পরিবার ঘর ঠিক করে সেখানে থাকছে। বন্যা এসেছে আজ ২৬ দিন চলছে। জুম্মান সব হিসেব করে রেখেছে। হিসেবের দিক দিয়ে জুম্মান খুবই সচেতন। সে লাঠিটা আবার পুঁতে দিল। ঘুরে দাঁড়াতেই দেখল নৌশাদ দাঁড়িয়ে আছে। মিথ্যে বললে কেন আমাকে? কি মিথ্যা কইছি আমি? পরীর নূপুর সত্যিই হারিয়েছে। সত্যিই তো। আপা সকাল থেকে মন খারাপ কইরা বইসা আছে। সন্দিহান চোখে জুম্মানের দিকে তাকিয়ে নৌশাদ বলল, তোমার আপা তো বৈঠক ঘরে আসেন না, তাহলে নূপুরটা বৈঠক ঘরে আসবে কিভাবে? জুম্মান মাথা চুলকে বলল, সেটাও তো কথা। তাইলে আপা বৈঠক ঘরে আমাগো খুঁজতে কইল কেন? নৌশাদ বুঝল যে ছোট্ট জুম্মান কিছুই জানে না। ওই কুসুম মেয়েটাই কিছু করেছে। আসার পর থেকে ওর পিছনে লেগেই আছে মেয়েটা। এদিকে কবির ও নেই। দুই শ্বশুরের সাথে কোথায় যেন গিয়েছে। জুম্মান ছোট নৌকায় উঠতে উঠতে বলল, যাই আবার কতগুলা শাপলা নিয়ে আসি। দেখি আপার মন ভালো করতে পারি নাকি। নৌশাদ শুনেই বলে উঠল, এই আমি যাব আমি যাব। বলতে বলতে এক প্রকার লাফিয়ে নৌকায় চড়ে বসে নৌশাদ। দুজনে মিলে শাপলা বিলে আসলো। বিলে গিয়ে দেখল ছেলেমেয়েরা গোসলে নেমেছে। পানি অনেক কমে গিয়েছে বিধায় ওদের যেন সুবিধা হয়েছে। একপাশে বিন্দুর ভেলা দেখা গেল। সেও শাপলা তুলতে এসেছে। জুম্মানকে দেখে সে ভেলা নিয়ে এগিয়ে এলো। আরে জুম্মান যে, তা কি মনে কইরা? আরে এই বেডা ক্যাডা? মেজ আপার দাওরগো। হের লগে আমাগো পরি আপার বিয়া হইব। বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল নৌশাদের। দেখতে ছেলেটা ভারী সুন্দর। শার্ট প্যান্ট পরায় আরো সুন্দর লাগছে। এই গ্রামে খুব কম যুবকরা শার্ট প্যান্ট পরে থাকে। টাকার অভাবে অনেকে কিনতে পারে না। লুঙ্গি আর গেঞ্জি পরেই থাকে সারাদিন। সম্পানও লুঙ্গি পরে। বিন্দু ভাবল, ঈশ্বর সম্পান যদি এই রকম শার্ট প্যান্ট পরতো কতই না সুন্দর লাগতো ওকে। নওশাদের মতো একজোড়া জুতো পরলে একেবারে সাহেবদের মতো লাগবে ভেবে মনে মনে হাসল বিন্দু। কি গো বিন্দু দিদি, কইলা না আপার জামাই কেমন? রাজপুত্তুর রে জুম্মান। পরীর চান কপাল। যেমন সুন্দর পরী তেমন সুন্দর জামাই। পরীর লগে তো কথা কইতে হইব। সই আমার বিয়ে করব। তুমি পরীকে দেখেছ? কেমন দেখতে? হঠাৎই নৌশাদ প্রশ্ন করে বসে। বিন্দু মৃদু হাসেন নওশাদের আগ্রহ দেখে। এত গরজ কেন গো বাবু? তর সয় না বুঝি? চাঁদের লাহান মুখখান দেহার লাইগা তৈয়ার হইয়া যান। জ্ঞান হারাইতে পারেন। তয় এইটা কইতে পারি আপনি ঠকবেন না। খিলখিল করে হেসে উঠল বিন্দু। তারপর নিজের কাজে মন দিল। বিন্দুর কথা ও হাসির তোর নওশাদের দোকান ভরে বাজে।
সত্যি এত অপরূপা পরী। জুম্মান হালকা ঝুঁকে শাপলা তুলতে গেল, কিন্তু নৌশাদ তাতে বাধা দিল। পরীর জন্য সে নিজেই শাপলা তুলবে, তাই সে ঝুঁকে কয়েকটা শাপলা তুলল। আরেকটু দূরে একটা পদ্ম দেখা যাচ্ছে। খুশি মনে নৌশাদ পদ্মতে হাত দিল। পদ্মের বোটা একটু শক্ত বিধায় কসরত করতে হচ্ছে। এমন সময় জুম্মান হাতের বাঁশটা দিয়ে নৌকাটা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে নৌশাদ ধপাস করে পানিতে পড়ে গেল। আশেপাশের সবাই তা দেখে হেসে উঠল। জুম্মান নিজেও হাসতে লাগল। বিন্দু হাসি থামিয়ে বলল, কি গো বাবু, পরীর প্রেমে পড়ার আগেই জলে পড়লা। বিন্দুর হাসি আরো বাড়ল। এবার আর রাগ করল না নৌশাদ। সে নিজেও হাসল, বলল, তোমাদের পরীর প্রেমী আমাকে পানিতে এনে ফেলেছে। কি করব বলো, তুমি খুব রসিক গো বাবু। পরীর ভাগ্য ভালা। বিন্দুর প্রশংসায় নিজের প্রতি গর্ব হচ্ছে নৌশাদের। সে সাবধানের সহিত পানি থেকে নৌকাতে উঠে আসে। তারপর ফিরে আসে জমিদার বাড়িতে। উঠোনের এক কোণে বাঁশের বেঞ্চি পাতা। শায়ের আর কবির সেখানে বসে কথা বলছে। নৌশাদকে ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল, তুই এভাবে ভিজলি কিভাবে? শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেছি। ঈশ্বর, শেষমেশ পচা পানিতে পড়লি। যা যা কলপারে, আমি তোর জামাকাপড় দিচ্ছি। কবির উঠে চলে গেল। জুম্মান শাপলাগুলো দূরে ফেলে দিয়ে এলো। শায়ের অবাক হয়ে বলে, ফেললে কেন? তো কি করমু, ওই বেডার ফুল আপারে দিমু? আপা তো আমারে মাইরা ফালাইব। আমার ভালো লাগে না হারে। তাহলে কাকে ভালো লাগে? আপনেরে। বলেই হাসল জুম্মান। শায়ের বেশ অবাক হয়ে বলে, আমার থেকেও তো তোমার নৌশাদ ভাই বেশি সুন্দর। তাও তারে আমার ভালো লাগে না। হের চেহারায় কোন মায়া নাই, কিন্তু আপনের আছে। আপনি অনেক ভালো মানুষ, আপনের কোথাও ভালো লাগে। তাজ্জব বনে গেছে শায়ের। মাথা ঠিক আছে তো জুম্মানের? কোথায় নৌশাদ আর কোথায় সে? আকাশ পাতাল তফাতে। তার সাথে তো নওশাদের তুলনা হই না। জুম্মান চলে যেতে নিচ্ছিল, কিন্তু আবার শায়েরের সামনে এসে বলে, একখান কথা কই সুন্দর ভাই। পরি আপার লগে আপনেরে কিন্তু খুব মানাইব। কথা শেষ করে জুম্মান আর দাঁড়ালো না, দৌড়ে অন্দরের ভেতর চলে গেল। শায়ের স্তব্ধ হয়ে বসে রইল। পরে ভাবল, ছোট্ট ছেলে, মনে যা এসেছে তাই বলেছে। বুঝলে একথা বলতো না। কোথায় রাজকুমারী আর কোথায় সামান্য মালি। ঘুটঘুটে অন্ধকার, রাত্রি অনেক, তা বোঝাই যাচ্ছে। মধ্যরাতের বেশি তো হবেই। জমিদার বাড়ির চাকররা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। অন্দরের দরজা খুলে বৈঠকে প্রবেশ করে কেউ। তার হাতে হারিকেন। মুখটা সপ্তবর্ণে থেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তবু সে হাল ছাড়ছে না। তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, আপনি আবার বৈঠকে এসেছেন? চলবে।